হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সত্যজিৎ স্যার। যেমন তোমরা জানো যে আমি ওয়ান ডে বেসড এক্সাম, তার জন্য হিস্ট্রি বিষয়টিতে আমি তোমাদেরকে গাইড করছিলাম। এবং আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ার। তো আমি একদম টপিকে আসছি। ওকে, তো দেখো, আমরা আগের সেশন পর্যন্ত বা আগের ক্লাস অবধি যেটা দেখলাম সেটা কি না, আমাদের যে বিজয়নগর এম্পায়ার কিভাবে গঠিত হলো, তার কি প্রেক্ষাপট, তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো আমরা দেখলাম। এবং আমরা আর কি দেখলাম, যে সঙ্গামা ডাইনেস্টি, মানে টোটাল যে আমাদের চারটে ডাইনেস্টি ছিল, এটা তোমাদেরকে একদম মানে কি বলবো বলতো, লিখে রাখতে হবে। হ্যাঁ, লিখে রাখো একবার। সঙ্গামা ডাইনেস্টি, সঙ্গামা ডাইনেস্টি। ওকে, দুই, সালুভা ডাইনেস্টি। তিন, তুলুভা ডাইনেস্টি। এবং দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ ফোর্থ, আরাবিড়ু ডাইনেস্টি। এই যে সঙ্গামা ডাইনেস্টি, অর্থাৎ আমাদের যে হরিহরা এবং বুক্কা রায়া, তারা সবাই কোথা থেকে ছিল? এই সঙ্গামা ডাইনেস্টি থেকে। ঠিক আছে, হরিহরা অ্যান্ড বুক্কা। আচ্ছা, এটা তো আমি বলেছিলাম হরিহরা এবং বুক্কা ফার্স্ট, দুজনে কিন্তু ফার্স্ট। ওকে, হরিহরা রায় এবং বুক্কা রায়া দুজনাই সঙ্গামা ডাইনেস্টি থেকে বিলং করছিল, এটা আমি তোমাদের অলরেডি বলেছি। এই যে সঙ্গামা ডাইনেস্টি চলাকালীনই বুক্কা ফার্স্টের সময় আমি বলেছি কি, যে তুঙ্গভদ্রার পাশে আরেকটি কিংডম, যার নাম কি বাহামানি, বাহামানি কিংডম, এর সাথে কি হয়, ঝুট ঝামেলা বলো, ঝগড়া ঝামেলা বলো, সব কিন্তু শুরু হয় কার আমল থেকে? এই বুক্কা রায়া। এবং এটা একদম পিকে পৌঁছে গেছিল কার আমলে? সেটা হচ্ছে আমাদের দেবারায়ার আমলে। কোথা থেকে? এই সেঙ্গামা ডাইনেস্টিরই আরেক রুলার, যিনি হচ্ছেন দেবা রায়া ফার্স্ট। এই দেবারায়া ফার্স্টের আমলেই কিন্তু বাহামানি কিংডমের সাথে যে ঝুট ঝামেলা বলো বা যে ট্যাসেল, হ্যাঁ, সেটা কিন্তু একদম পিকে পৌঁছে গেছিল, তাই না? তো এই দেবারায়া এর পিরিয়ডস কত থেকে কত? না, এনার পিরিয়ডস হচ্ছে 1406 থেকে 1421-22 বলতে পারো, 22, 1422 অব্দি। কি হয় সেটা আমাদের একটু জানতে হবে, কারণ ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কি হয়, এই দেবারায়া ফার্স্ট ফার্স্ট ইনি কি ঠিক করেন না, ইনি ঠিক করেন তুঙ্গভদ্রা দোয়াব, যেটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে যে তুঙ্গভদ্রা দোয়াব, কি দোয়াব? তুঙ্গভদ্রা দোয়াব, এই রিজিয়নে নিয়ে ঝামেলাটা শুরু হয়। কেন না, এটা হচ্ছে একটা ফার্টাইল রিজিয়ন। ফার্টাইল রিজিয়ন মানে কি, এখানে চাষাবাদ ভালো হবে। এবং যেহেতু বাহামানি কিংডম নর্থ সাইড থেকে আসা যে ক্যাভিলারি সেটাকে আটকে দিয়েছিল, দ্যাটস ওয়াই এই তুঙ্গভদ্রা দোয়াবেও এই বাহামানি কিংডমের যেন কোনো মানে আধিপত্য না থাকে, এই ব্যাপার নিয়ে কিন্তু লড়াইটা শুরু হয়। ঠিক আছে, এবং আর কি ছিল না, এখানে যে কোঙ্কনে যে গোয়া ফোর্ট, কোঙ্কনের মধ্যে যে গোয়া পোর্ট, সেটাও কিন্তু আমাদেরকে বলতে এখানে বিজয়নগর এম্পায়ারের জন্য একটা বিশাল পরিমাণে মানে ইম্পর্টেন্ট একটা কি হয়ে যায়, জায়গা হয়ে যায়, যেটা ক্যাপচার করতেই হতো। না হলে এখান থেকে আসা যে ঘোড়া, অর্থাৎ যে ওয়েস্টার্ন প্রভিন্স থেকে বা সাউথ ওয়েস্ট প্রভিন্স থেকে এশিয়ার আসা যে ঘোড়া, বড় বড় আফগানি যে ঘোড়া বলতে পারো বা ইরানিয়ান যে ঘোড়া, সেগুলো আসা কিন্তু একদমই বন্ধ হয়ে যেত। তাই এই গোয়া পোর্টটা যেটা হচ্ছে কোঙ্কনে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই, বিজয়নগর এম্পায়ারের কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল, তাই না? সেই জন্য যেহেতু এরা ওপর থেকে আটকেছে, এবার তুঙ্গভদ্রা দোয়াবেও এই আমাদের যে দেবারায়া বলছে ও আর থাকতে দেবে না, তাই না, কোনো অধিকার দেবে না। এই নিয়েই হয় কি, ঝুট ঝামেলা একদম পিকে পৌঁছে যায়। এবং কি হয় দেখো, সেই সময় ওয়ারেঙ্গেলের সাথে, হ্যাঁ, ওয়ারেঙ্গেল আমি এখানে লিখে দিচ্ছি, ওয়ারেঙ্গেলের সাথে ওয়ারেঙ্গেলের সাথে
একটা পুরনো ট্রিটি ছিল কার? বাহামানিজদের। ঠিক আছে, এই ওয়ারেঙ্গেলের সাথে বাহামানির একটা পুরনো ট্রিটি ছিল। ঠিক আছে, দ্যাটস ওয়াই যখন দেবারায়া এই বাহামনির উপর হামলা করতে যায় তখন বাহামনিকে সাপোর্ট করেছিল কারা? এই ওয়ারেঙ্গেল। ক্লিয়ার? এই ওয়ারেঙ্গেল কিন্তু তখন সাপোর্ট করে দাঁড়ায় এবং সেই জন্যই দেবারায়াকে কি করতে হয়? ডিফিটেড হতে হয়। 1408-এর দিকে, একদম সাল সমেত বলছি, 1408-এর দিকে দেবারায়া ডিফিটেড হন। লিখে নাও, দেবারায়া দেবারায়া যিনি হচ্ছেন সঙ্গমা ডাইনেস্টির একজন রুলার, সঙ্গমা ডাইনেস্টির রুলার বিজয়নগর এম্পায়ারের, দেবারায়া ফার্স্ট was defeated by কে? ফিরোজ শাহ বাহামনি। ফিরোজ শাহ বাহামনি এ কিন্তু প্রতিষ্ঠাতা ছিল না ফিরোজ শাহ বাহামনি। কে ছিল? পরে আসছে। ফিরোজ শাহ বাহামনি in the year 1408, 1408-এ কে ডিফিটেড হয়? দেবারায়া। কার দ্বারা হয়? ফিরোজ শাহ বাহামনির দ্বারা। ক্লিয়ার? এবার আমরা যে এম্পায়ারটার কথা পড়ছি সেটা হচ্ছে কে? বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর এম্পায়ার কিন্তু এত সহজে হার মেনে নেবে না। দ্যাটস ওয়াই এটা হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এম্পায়ার। দেবারায়া কি করে? যখন হেরে যাওয়ার পর ও নানান রকম পরিকল্পনা নিতে থাকে। ওয়ারেঙ্গেলের সাথে দেবারায়া ট্রিটি করতে শুরু করে। কার সাথে? ওয়ারেঙ্গেলের সাথে দেবারায়া হেরে যাওয়ার পর, আফটার হেরে যাওয়া, মানে আফটার হেরে যাওয়া বলতে আফটার দ্য ডিফিট। এবার দেবারায়ার টেনিওরটা দেখো, 1406 থেকে 1422 অব্দি। হেরেতে গেল 1408-এ। এখনো তো তার মোটামুটি 8-এ হারলে এখনো 14 বছর তার রাজত্ব রয়েছে। এরই মাঝে কি করে? ওয়ারেঙ্গেলের সাথে দেবারায়া কি করে নেয়? একটা ট্রিটি করে নেয়। ঠিক আছে, এই মানে কি বলবো, প্রিভিয়াস ইয়ারে এখানে এসো, এইখানেই একটি জায়গা ছিল যেটাকে নিয়ে হয়, যেটা হচ্ছে এই তোমার বলতে পারো যে ডেল্টা রিজিয়নের একটা এরিয়ার ডিসপিউট নিয়ে ওদের মধ্যে একটা ট্রিটি হয়। ঠিক আছে, অত জানতে হবে না, তবু একটু বলে দিলাম। এবার এই যে যখন 1408-এ হেরে যায় না, এই ফিরোজ শাহ বাহামানির সাথে অনেক কটা, মানে কি বলবো, বিজয়নগর এম্পায়ারের অনেক টেরিটরি কি করতে হয়? বা ফিরোজ শাহ তুগলককে দিতে হয়। এই ফিরোজ শাহ তুগলক বলছি, ফিরোজ শাহ বাহামানিকে দিতে হয়। এবং তার সাথে সাথে অ্যাজ এ কম্পেনসেশন দেবারায়া তার কন্যার বিয়ে পর্যন্ত কাকের সাথে দিয়ে দেয়? ফিরোজ শাহ বাহামানির সাথে দেয়। বোঝা যাচ্ছে কিরকম হিউমিলেটেড হতে হয়েছিল দেবারায়াকে। এবার দেবারায়া তো এত সহজে ছেড়ে দেওয়ার লোক নন। তখন দেবারায়া কি করেন? দেবারায়া ফার্স্ট না ওয়ারেঙ্গেলের সাথে ট্রিটির একটা কোনরূপ একটা, মানে কি বলবো, একটা জাস্ট একটা উপায় বের করার চেষ্টা করছেন যে কিভাবে আমার ওয়ারেঙ্গেলকে হাতানো যায়। আর তখনই হচ্ছে ওই ইস্টার্ন যে গোদাবরী যে ডেল্টা রয়েছে আমাদের, ওখানেই একটা রিজিয়ন নিয়ে ঝামেলা শুরু হয়। তখন ওয়ারেঙ্গেলের সাথে ট্রিটি করার সুযোগ পেয়ে গেল। এরপরে 1420-র দিকে, 1420-র দিকে কি হয়? আবার রি অ্যাটাক করে কার উপর? ফিরোজ শাহ বাহামনিকে। 1420-তে এই যে ফিরোজ শাহ বাহামনি রয়েছে, শর্ট ফর্মে লিখছি, একে কে করে? ডিফিট করে দেয়। ফিরোজ শাহ বাহামনি was defeated by দেবারায়া ফার্স্ট। তাহলে বোঝা যাচ্ছে লেগেসিটা, বুঝতে পারছো যে একবার হেরে গেলাম, হ্যাঁ, তারপরে ছেড়ে চলে গেলাম, আর কোনো চেষ্টাই করলাম না, এটা কিন্তু কোনো লেগেসির পরিচয় নয়। পরীক্ষাতে একটা দুটো পরীক্ষা দেওয়ার পর সিলেকশন না পেয়ে, ঠিক আছে, সেই লাইনটাই ছেড়ে দিলাম, ওটা কিন্তু কোনো বাহাদুরির কাজ নয়। লেগে থাকতে হবে ধৈর্য ধরে। তো এখানেও দেখতে পাচ্ছ যে 1408-এ ওনাকে হারিয়ে দিল দেবারায়াকে, কিন্তু 1420-তে কিন্তু আবার রিক্যাপচার করে নিল। যা যা টেরিটরি ছিল সবকটাই কিন্তু আবার ফিরোজ শাহ বাহামনিকে হারিয়ে রিক্যাপচার করলো। ক্লিয়ার? বেশ। এরপরে যিনি আসেন তিনি হচ্ছেন
দেবারায়া সেকেন্ড। কে আসেন? দেবারায়া সেকেন্ড। তোমাকে বলা হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ সাঙ্গামা ডাইনেস্টি। কোশ্চেনটা কি আসে না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ সাঙ্গামা ডাইনেস্টি। ঠিক এই প্রশ্নটাই এসেছে। দুটো প্রশ্নের উত্তর আলাদা আলাদা হবে। একটা হচ্ছে কি না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ সাঙ্গামা ডাইনেস্টি, এর আনসার যেটা হবে, এবং এর সাথে আরেকটা প্রশ্ন যেটা ছেলেরা ঘোলায় সেটাও আমি বলে দিচ্ছি। দুটো প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ কার, দ্য विजयनगर एम्पायर। विजयनगर एम्पायर। দুটোর উত্তর কিন্তু আলাদা। কেন আলাদা? যখন এম্পায়ারের কথা বলবে একদম সমগ্রটা মিলিয়ে, তখন যে উত্তরটা হবে সেটা কিন্তু এর থেকে আলাদা হবে। যদি বলা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ সাঙ্গামা ডাইনেস্টি, তাহলে হবে কি দেবারায়া সেকেন্ড। দেবারায়া সেকেন্ড। আর যদি বলা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ বিজয়নগর এম্পায়ার, তাহলে হবে রাজা কৃষ্ণ দেবরায়া। রাজা কৃষ্ণ দেবরায়া। এই রাজা কৃষ্ণ দেবরায়াকে নিয়ে আমরা একটা একত্রে ক্লাস করব, ঠিক আছে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রাজা কৃষ্ণদেবরায়া। ওকে, এনাকে নিয়ে পুরোপুরি একটা আলাদাই ক্লাস হবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে কি বললাম, আমরা যেহেতু সাঙ্গামা ডাইনেস্টিতে রয়েছি, এই সাঙ্গামা ডাইনেস্টির সব থেকে ইম্পর্টেন্ট রুলার কে আমরা জানলাম, তিনি হচ্ছেন রাজা দেবারায়া সেকেন্ড। এই দেবারায়া সেকেন্ড, হ্যাঁ, 1424 থেকে একদম 40s এর দিকে, অর্থাৎ 46 অব্দি ছিলেন। 1424 থেকে 1446 অব্দি, ঠিক আছে? কেন উনি এত ইম্পর্টেন্ট? তো লেখো দেবারায়া বলে হেডিং দাও সেকেন্ড। ওনার ইম্পর্টেন্সটা কোথায়? ঠিক আছে, উনি তার আগে যে ছিল, অর্থাৎ দেবারায়া যিনি ফার্স্ট, যাকে উনি সাকসিড করেন, দেবারায়া সেকেন্ড উনি সাকসিড করেন, ওনার আমলেই কি হয়, তুঙ্গভদ্রা তবে যে 1420 দিকে বাহামণিকে ডিফিট ফেস করতে হয়, তাই একটা বাহামণির মনের ভেতর কি থাকবে, একটা ভয় তো থাকবেই। ইনি ছিলেন আরো ডেঞ্জারাস। ইনি কি করেন, ইনি প্রথমে এসেই যে ফিউডিয়াল লর্ডস যারা, অর্থাৎ যারা সামন্ত, তাদেরকে খতম করেন, অর্থাৎ ডিফিটেড দ্য ফিউডিয়াল লর্ডস। এই ফিউডিয়াল লর্ডস এর মানে কি বললাম, সামন্ত তান্ত্রিক। সামন্ত তান্ত্রিক, যারা সামন্ততান্ত্রিক প্রভুত্ব দেখাচ্ছিলেন, তাদেরকে কি করেন, উনি খতম করেন। ইনি হচ্ছেন সেই রুলার যিনি কোথায় অ্যাটাক করেন জানো, শ্রীলঙ্কা। অ্যাটাকড and conquered কোথায়, শ্রীলঙ্কায়। এনার আমলে বলা হতো একদম শ্রীলঙ্কা শুধু নয়, পূর্বের যে উড়িষ্যার কিছু রাজা ছিলেন, যারা এনাকে কিন্তু নিজের রাজা বলেই মানতেন, এতটাই ওনার ডমিনেশন ছিল। ক্লিয়ার?
তো অ্যাটাক অ্যান্ড কনকোয়েড কি শ্রীলঙ্কা, আর কি না ইনি যেটা বলে দ্য এলিফ্যান্ট হান্টার এনার টাইটেল, ইনি ডিফিট করেছিলেন। ওই যে কেন বলছি এলিফ্যান্ট হান্টার সেটা আমি একটু পরে আসছি, লিখে রাখো এনার টাইটেল কি না দ্য এলিফ্যান্ট হান্টার, দ্য এলিফ্যান্ট হান্টার। ইনি কি হাতি শিকার করেছিলেন? না, হাতি শিকার করেননি, ঠিক আছে, হাতি শিকার করেননি। और এইটা কি সংস্কৃত টার্মে কি বলা হয় না গজা বেতে কারু, গজা গজা মানে হাতি, বে তে কারু, দুটো টাইটেলই দেয়, ঠিক আছে। এলিফ্যান্ট হান্টার মানেই হচ্ছে কি, এটা অড না লিখে তোমরা এখানে লিখতে পারো দ্যাট ইজ, কি লিখতে পারো দ্যাট ইজ, দ্যাট ইজ গজপতি কারু, ক্লিয়ার। আর কি ইম্পর্টেন্স আছে না এনা ইনি বিরূপাক্ষা টেম্পল, দ্য গ্রেট বিরূপাক্ষা টেম্পল, বিরূপাক্ষা, এক সেকেন্ড নামটা লিখতে একটু ভুল হয়ে গেল, দ্য গ্রেট বিরূপাক্ষা টেম্পল, বিরূপাক্ষা টেম্পল, এটাও কি করেন এর যে মেজর পার্ট সেটাকে এস্টাবলিশ করেন, ঠিক আছে। দ্য গ্রেট বিরূপাক্ষা টেম্পলের যে মেজর যে পার্ট, এই বিরূপাক্ষা টেম্পলের মেজর পার্ট এনার আমলেই কি হয় এস্টাবলিশড হয়, ফার্স্ট এস্টাবলিশ করেন। এই বিরূপাক্ষা টেম্পল কোথায় আছে তো বলতে পারবে? হাম্পিতেই আছে। এই হাম্পিটি কি? হাম্পি হচ্ছে বিজয়নগর এম্পায়ারের ক্যাপিটাল, ক্যাপিটাল অফ দ্য বিজয়নগর এম্পায়ার, ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে কি বললাম দেবরায় সেকেন্ড সম্পর্কে, ডিফিটেড দ্য ফিউডাল লর্ডস, সামন্ততান্ত্রিক যে ব্যাপারটা সেটাকে উনি খতম করেন। অ্যাটাক অ্যান্ড কনকোয়েড কি শ্রীলঙ্কা। দ্য এলিফ্যান্ট হান্টার দ্যাট ইজ গজাবেতেকারু, অর্থাৎ ওনার টাইটেল ছিল। দ্য গ্রেট বিরূপাক্ষা টেম্পলের যে মেজর পার্ট যেটা হাম্পিতে এস্টাবলিশ, সেটা কিন্তু উনি এস্টাবলিশ করেছিলেন। এবার এই বিরূপাক্ষা টেম্পল নিয়ে আরেকটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে এটা কোন ভগবানের মন্দির। এখন কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো লেখো বিরূপাক্ষা যে টেম্পল রয়েছে, হ্যাঁ, is devoted to লেখো পদ্মা দেবী, টু লর্ড কি নাম পদ্মা দেবী, পদ্মা দেবী, ওকে, পদ্মা দেবী। এই পদ্মা দেবী কে জানো? পদ্মা দেবী আর কেউই নন, শিবেরই আর এক রূপ, অর্থাৎ যে আমরা শিব দুর্গা যে ব্যাপারটা বলে থাকি না, তারই আর এক রূপ। তো লিখে রাখো যা ফর্ম অফ শিবা বলেই লিখে রাখো, আ ফর্ম অফ শিবা। আচ্ছা এখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, মাইথোলজির ব্যাপার কিন্তু একটু জেনে রাখো। আমরা জেনারেলি দুটো টার্ম ইউজ করে থাকি, একটাকে বলি আমরা কি শিব, SHIV, আর একটা কথা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে কি শিবা, বলে থাকি না, শিব এবং শিবা, এই দুটো টার্ম আমরা ইউজ করে থাকি। শিব যখন বলি আমরা কথাটা অনলি মেল পাওয়ারকে বোঝায়, অর্থাৎ আমাদের যে ভগবান শ্রী শ্রী শিব রয়েছেন তাকে বোঝায়। আর যখনই আমরা শিবা বলি না, এই শিবা কথাটার মানে কি শিব প্লাস দুর্গা। এইভাবে লেখা ঠিক নয় বা এইভাবে বোঝানো ঠিক নয়, যেহেতু বোঝাতে হবে তাই লিখছি,
ঠিক আছে, মানে শিবের সাথে দুর্গা মানে শক্তি, শিবের সাথে যখন আমরা দুর্গা অর্থাৎ শক্তিকে কম্বাইন করে দিই তখন সেটা হয়ে যায় কি শিবা। ওকে, তো এইটাই ওজন্যই লিখেছি কি না আ ফর্ম অফ শিবা। ক্লিয়ার? তো যাই হোক, এই হচ্ছে বিরূপাক্ষা টেম্পলের ব্যাপার। এবং তোমাদেরকে একটু আগে যেটা আমি দেখালাম যে এনাকে বলা হয় কি গজপতি, হ্যাঁ গজপতি না, গজবেত কা কারু। ঠিক আছে, কেন বলা হচ্ছে দেখো, খুব ভালো করে দেখো পরীক্ষার প্রশ্ন কেমন আসে। তিনটে টার্ম হয়, একটা হয় গজপতি, একটা হয় নরপতি, আরেকটাকে বলা হয় অশ্বপতি। এই যে তিনটে, এই তিনটে কিন্তু তিনটে জায়গার যে রুল বা এম্পায়ার তাদেরকে ডিনোট করে। কি রকম ভাবে না, গজপতি যেটা সেটা ডিনোট করে কাকে, এটা হচ্ছে ওড়িশা, ওড়িশার দিকে যে কিংডম গুলো রয়েছে এবং ওড়িশা, বেঙ্গল, হ্যাঁ এদেরকে কি করে ডিনোট করে। নরপতি দ্য বিজয়নগর এম্পায়ার কে ডিনোট করে। নরপতি কি করে না দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ার কে ডিনোট করে। ওকে, এবং এই যে অশ্বপতি এটা দ্য বাহামানি কিংডম কে ডিনোট করে, বাহামানি কিংডম। এবার এবার তোমরা আমায় বলো যে ওনাকে দেবারায়া সেকেন্ড কে কি বলা হয় না দা এনিমি, দা এলিফ্যান্ট হান্টার, গজপতি কারু। হ্যাঁ, তো গজপতি কারু কেন বলা হচ্ছে না, এই যে ওড়িশা বেঙ্গল আমি তোমাদেরকে বললাম না যে ওনারাও কিন্তু এনার মানে কি বলবো বর্ষতা স্বীকার করেছিল ওয়ান টাইপ অফ, বা এনাকে রাজা বলে মানতো, এনার যে লেগাসি, হ্যাঁ কি না, দ্যাটস ওয়াই, তার মানে কি ওনাকে ওরা ডিফিট করেছিলেন। এনিহাউ এনিহাউ দেবারায়া এই ওড়িশা বেঙ্গল এদেরকেও কি করেছিল, কনকোয়ার করেছিল, তাই না, মানে আমি যে এখানে রয়েছি তার অস্তিত্ব কিন্তু ও প্রমাণ দিয়েছিল। দ্যাটস ওয়াই, তো ওই জন্যই কিন্তু ওনাকে বলা হতো কি গজপতি কারু, ক্লিয়ার, বা এলিফ্যান্ট হান্টার। নারাপতি কাদেরকে বলা হতো না বিজয়নগর এম্পায়ার কে বলা হতো কি, বা এম্পায়ারের রুলারদেরকে বলা হতো কি নারাপতি। আর অশ্বপতি কেন বলা হতো বাহমানি কিংডমকে না, ওদের কাছে কি ছিল, বড় ক্যাভেলরি গ্রুপ ছিল অর্থাৎ হর্সেস। ক্লিয়ার? বেশ, এই বাহামানি কিংডম যেটা আমি তোমাদেরকে বলছি বারবার, এই বাহামানি কিংডম কে এস্টাবলিশ করে এবং কত সালে করে, এস্টাবলিশমেন্টের ইয়ার তোমরা জানো 1347-এর দিকে। কে করেছিল না লেখো আলাউদ্দিন হাসান শাহ বাহামানি, এখানেই লিখে নাও আলাউদ্দিন হাসান শাহ বাহামানি। ক্লিয়ার? বেশ, এরপর আমরা রাজা কৃষ্ণদেব রায়াতে যাচ্ছি না, ওটা আমরা একটা আলাদা ক্লাসে করব। এরপরে আমরা একদম কিভাবে শেষ হচ্ছে সেটা দেখো। ঠিক আছে, তাহলে আমরা যদি ফার্স্ট স্লাইডে যেটা দেখেছিলাম সঙ্গমা, সালুহা, তুলুভা এবং আরাবিল, বলে রাখি এই যে তুলুভা ডাইনেস্টি রয়েছে না, এই তুলুভা ডাইনেস্টির রাজা ছিলেন কে, রাজা কৃষ্ণদেব রায়া। আমরা আসবো এবং পড়বো, সেটা নিয়ে কোনো কথা নেই। এখানটা দেখো তুলুভা ডাইনেস্টি, এবং তোমাদেরকে আরেকটা বলে রাখি 1336 থেকে আমরা যে 1565 এই একটা সাল নিয়েছিলাম এবং তারপরে আমরা নিয়েছিলাম কি 1646 নিয়েছিলাম না। এই যে 1565তেই কি হয়, গল্পটা কিরকম হয় দেখো। এই যে তুলুভা ডাইনেস্টি রয়েছে না, এই তুলুভা ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন কে না তুলুভা নরসা বর্মন, বা সরি নরসা নায়াকা, তুলুভা নরসা নায়াকা কে এস্টাবলিশ করেছিলেন, তুলুভা নরসা
নায়কা। এনারই দ্বিতীয় সন্তান ছিলেন কে? কৃষ্ণদেব রায়া। আসতো, এ তো না হয় এস্টাবলিশ করলো, ঠিক আছে। এই তুলুভা ডাইনেস্টির যে লাস্ট রুলার তার নাম হচ্ছে কি? সদা শিব রায়া। সদা শিব রায়া এ হচ্ছে কে? লাস্ট। ওকে, এবার এই সদাশিব রায়ের আমলেই কি হয়, এই 1565-তে এনার যে প্রাইম মিনিস্টার রামারায়া, ঠিক আছে, এই রামারায়া এনার প্রাইম মিনিস্টার কে ছিল? রামারায়া। এই রামারায়ার আমলেই কি হয়, 1565-র দিকে দ্য ব্যাটেল অফ তালিকোটা কি হয়? দ্য ব্যাটেল অফ অফ তালিকোটা। এবং এই তালিকোটার ব্যাটেলের মধ্য দিয়ে কিন্তু কি হয়, দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ারের যে গ্লোরি সেটা খতম হয়। এটা আমি তোমাদের একটু হিন্টস দিয়ে রাখলাম। এর পরের ক্লাসে আমরা কৃষ্ণদেব রায়ের সাথে সাথে এর যে কিভাবে মানে কিভাবে শেষ হয়ে গেল সেই ডাইনেস্টিটা সেটা আমরা দেখবো। ওকে, চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।